কষ্ট এবং অপমানে নিজেকে বদলে ফেলে জিরো থেকে হিরো হয়ে ওঠার কাহিনী। গল্প ফুটো কলসি। লেখিকা সোনালী সরকার। কিছু কথা আকাশের পাকে টেনে ধরল। ঘরের ভেতর থেকে শোনা গেল, ভেবেছিলাম কোনো এক রাজপুত্তুর আসবে, কিন্তু কপালে যে একটা আস্ত ভিখারি জুটবে সেটা কে জানত। ছি, সবার সামনে নিজের হবু জামাই বরে পরিচয় দিতেও এখন আমার লজ্জা হয়। আমার মেয়ে যদি কোনো বস্তির ছেলের হাত ধরেও পালিয়ে যেত, তাও হয়তো আমার এতটা মাথা কাটা যেত না। আজকালকার দিনে এই রকম অকর্মণ্য ছেলের কানাকড়িও দাম নেই। দেওয়ালের ওপাশ থেকে বিষাক্ত কথাগুলো তীরের মতো এসে বিঁধছিল আকাশের কানে। গলাটা চিনতে এক মুহূর্ত সময় লাগল না তার। সুরঞ্জনা দেবী, তার হবু শাশুড়ি এবং তার কাকিমার বড় বোন। তার তালে তাল মেলাচ্ছিলেন আকাশের কাকিমা ললিতা দেবী। ললিতা দেবী টিপ্পনি কেটে বললেন, আরে দিদি, তুই তো তাও বাইরে থেকে দেখছিস, আমার অবস্থাটা বোঝ। বাপ ছেড়ে চলে গেল, মাও মরে গেল, ছেলেটাকে নিজের সন্তানের মতো আগলে বড় করলাম, ভাবলাম একটু মানুষ হবে, ব্যবসা করবে বলে যখন টাকা চাইল, ভাবলাম যাক, নিজের পায়ে দাঁড়িয়ে অন্তত আমাদের ঘাড় থেকে নামবে, সাথে তোর মেয়েটাকেও সুখী করতে পারবে। কিন্তু ওমা, এ যে দেখছি একেবার অপায়া, নিজের বাপমেয়ের বাপমাকে তো হারালই, এখন আমাদের অন্ন ধ্বংস করছে। এ তো দেখছি ফুটো কলসি, শুধু আওয়াজই সার। বাইরে দাঁড়িয়ে থাকা আকাশ নিজের হাত দুটো মুঠো করে ধরল। অপমানে তার কান ঝাঁঝা করছে। নিজেকে কোনো মতে শান্ত করে দরজায় টোকাটিয়ে খুব স্বাভাবিক গলায় ডাকার চেষ্টা করল, কাকিমা, দরজায় সবজিওয়ালা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, টাকাটা চাইছে। কথাটা শেষ হতে না হতেই ঘরের ভেতরের কলরবে যেন বাজ পড়ল। এক মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে দরজাটা সশব্দে খুলে দিলেন ললিতা দেবী। সামনে রাগে গজগজ করা কাকিমা, সোফায় হেলান দিয়ে বসা সুরঞ্জনা দেবী, আর ঘরের কোণে জানলার গ্রিল ধরে বাইরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে তিথি। সেই তিথি, যার হাসির জন্য আকাশ একদিন নিজের সবটুকু বাজি ধরতে ভয় করেনি। কাকিমা কোমরে আঁচলটা সজোরে জড়িয়ে নিয়ে গর্জে উঠলেন, সবজির টাকা? সেটাও এখন আমাকে দিতে হবে? সকাল বিকেল এই বাড়িতেই তো গেলছ, নিজের পকেট থেকে সামান্য ৫০টা টাকা বের করার ক্ষমতা নেই তোমার? ছি আকাশ, রাস্তায় থাকা ভিখারিরও একটা আত্মসম্মান থাকে, তোমার তো দেখছি তাও নেই। সুরঞ্জনা দেবী এবার তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, শোনো ললিতা, যার পকেটে ফুটো থাকে তার আত্মসম্মান দিয়ে পেট ভরে না। ভাবলে অবাক লাগে, এই অকর্মণ্য ছেলের হাতেই আমি আমার তিথিকে সঁপে দিতে চেয়েছিলাম। ভাগ্যিস বিয়ের আগেই ব্যবসাটা লাটে উড়ল, নইলে আমার মেয়ের জীবনটা তো জ্যান্ত নরক হয়ে যেত। আকাশ মাথা নিচু করে বলল, আমিই দিতাম কাকিমা, কিন্তু গত মাসে ফোনটা ভেঙে গেল, ওর পিছনে খরচ হয়ে যাওয়ায় হাতে একদম। তিথি এবার ঘুরে দাঁড়াল। তার চোখে আজ কোনো ভালোবাসা নেই, আছে শুধু চরম অবজ্ঞা। সমস্যা, সমস্যা, তোমার জীবনে সমস্যা ছাড়া আর কিছু আছে আকাশ? গত ২ বছর ধরে শুধু মিথ্যে আশা দিয়ে যাচ্ছ, আজ ডিল হবে, কাল ইনভেস্টর টাকা দেবে, সব ভুয়ো। আমার বন্ধুরা যখন বয়ফ্রেন্ডের গাড়িতে লং ড্রাইভে যায়, আমাকে তখন বাসে ঝুলতে হয় তোমার সাথে। আর কতদিন? আমারও একটা ভবিষ্যৎ আছে। বাবার বন্ধু অশোক আঙ্কেল তার ছেলে বিজয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, ছেলে দুবাইতে সেটেলড। আর তুমি? তুমি তো সবজির টাকা দেওয়ারও যোগ্য নও। আকাশের মনে হল কেউ যেন তার বুকে সজোরে লাথি মারল। সে ফিসফিস করে বলল, তিথি, তুমিও? আমার এই কয়েকটা দিনের খারাপ সময় দেখে তুমি আমাদের সব স্মৃতি ভুলে গেলে? তিথি বিরক্তির ছাপ নিয়ে বলল, আমি যত বলি একটা স্টেবল জব করো, তুমি কি শোনো? না, স্বপ্নে ভাসো। এখন দেখো অবস্থা, লজ্জা লাগছে আমার তোমার পাশে দাঁড়াতে। বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। অপমান, ধিক্কার আর বিশ্বাসঘাতকতার বোঝা নিয়ে যখন আকাশ সেদিন বাড়ি থেকে বেরিয়ে এলো, তার মনে শুধু একটা প্রতিজ্ঞা, আমি যখন ফিরব তখন কেউ আমাকে চিনতে পারবে না, আর যারা আজ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা আমার নাম শুনলেই মাটিতে নেমে আসবে। রাত তখন গভীর। মুম্বাইগামী ট্রেনের কামরায় আকাশ জানলার ধারে বসে তার পুরনো প্রজেক্টের কোডিংগুলো শেষ করছিল। হঠাৎ একটা ইমেল এলো, মিস্টার রণবীর সিং, দেশের অন্যতম বড় কর্পোরেট টাইকুন। আকাশের পাঠানো বিজনেস প্রপোজাল দেখে তাকে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ইন্টারভিউয়ের জন্য ডেকেছেন। ইন্টারভিউ বোর্ডে আকাশের প্রেজেন্টেশন আর লড়াই করার জেদ দেখে রণবীর সিং মুগ্ধ হলেন। তবে আসল চমক ছিল কেবিনে ডাকার পর। রণবীর সিং তার ড্রয়ার থেকে একটা পুরনো ছবি বের করলেন।
সেখানে আকাশের বাবার সাথে রণবীর সিং হাত মিলিয়ে দাঁড়িয়ে আছেন। রণবীরবাবু ধরা গলায় বললেন, তোমার বাবা আমার ব্যবসায়িক পার্টনার ছিলেন না আকাশ, তিনি ছিলেন আমার বড় ভাই। একটা ভুল বোঝাবুঝিতে তিনি বাড়ি ছেড়ে আলাদা হয়ে যান, তোমাদের ফেলে এত দূরে চলে আসেন। জীবনে অনেক উন্নতি করার পর যখন সব সত্য তার সামনে আসে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কিন্তু মারা যাওয়ার আগে আমাকে বেলে লিখে দিয়ে গেছেন, যদি তার ছেলে মানুষের মতো মানুষ তৈরি হয় আমি যেন তার হাতে সব বিষয় সম্পত্তি তুলে দিই। আকাশ তখন কিছু বলার অবস্থায় ছিল না, শুধু তার দু চোখ দিয়ে অশ্রুধারা নেমে আসছিল। এতগুলো বছর যে বাবার ভালোবাসা থেকে সে বঞ্চিত ছিল, আজ জানতে পারছে সেও মায়ের মতো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ৩ বছর পর শহরের সবচেয়ে অভিজাত ক্লাবে এক বিশাল সাকসেস পার্টি চলছে। ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিনের কভারে এখন একটাই নাম, আকাশ চৌধুরী, ইয়াং বিজনেস টাইকুন অফ দ্য ইয়ার। পার্টির এক কোণে সুরঞ্জনা দেবী আর ললিতা দেবী ফিসফিস করছিলেন। বিজয় তাদের নিয়ে এসেছে, সাথে তিথিও এসেছে হবু বরের হাত ধরে। তবে তার মুখে আজ সেই দম্ভ নেই। সেই তথাকথিত দুবাই প্রবাসী ছেলেটি এখন আকাশের সামনে কিছুই নয়। এখন তারা আকাশের সাথে একবার কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে। মনে হচ্ছে তারা যেন কোনো স্বপ্ন দেখছে। তিথি ফিসফিস করে বিজয়ের হাতটা ধরে বলল, ও কি অভিনয় করছে? একটা ফুটো কলসি কি করে সোনার সিংহাসনে বসতে পারে? বিজয় তিথিকে চুপ করতে বলে, উনি আকাশ চৌধুরী, দ্য বিজনেস টাইকুন। দুবাইয়ের যে কোম্পানিতে আমি চাকরি করি সেটাও ওনারই, উনি আমার বস। এসব শুনে সুরঞ্জনা দেবী ললিতাকে কানে কানে বললেন, ও ললিতা, দেখ তো আকাশ আমাদের দিকে তাকাচ্ছে কিনা, একবার কথা বলতে পারলে মেয়েটার জীবনটা বদলে যেত। আকাশ ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো। দামি স্যুটে তাকে আজ অন্য কোনো জগতের মানুষ মনে হচ্ছে। ললিতা দেবী কাচুমুচু মুখে বললেন, বাবা আকাশ, আমরা আসলে খুব ভুল করেছিলাম, তুই তো আমাদেরই ঘরের ছেলে, আমাদের ক্ষমা করে দে। আকাশ মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে কোনো সহানুভূতি ছিল না। সে তিথির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তিথি, তুমি সেদিন বলেছিলে না যে বাসে ঝুলতে তোমার লজ্জার আগে? আজ আমার বাইরে 7টা দামি গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কোনোটাতেই তোমার জন্য জায়গা নেই। কারণ যে খারাপ সময়ে পাশে থাকে না, সুসময়ে তার কোনো ভাগ থাকে না। তিথি ক্ষমা চাওয়ার কোনো ভাষা খুঁজে পেল না। তার চোখ তখন ছলছল করছে। আকাশ পকেট থেকে 100 টাকার নোট বের করে কাকিমার হাতে দিয়ে বলল, কাকিমা, সেদিন সবজিওয়ালার টাকাটা দিতে পারিনি বলে খুব অপমান করেছিলে। এই নাও, সুদে আসলে মিটিয়ে দিলাম। আজ থেকে আপনাদের সাথে আমার সব ঋণ শোধ হল। আকাশ এক মুহূর্তও আর সেখানে দাঁড়াল না। সে এখন এক অন্য উচ্চতায়, যেখানে পৌঁছনোর যোগ্যতা সুরঞ্জনা দেবী বা তিথিদের মতো মানুষদের কোনো দিন ছিল না। অপমান যে মানুষের ভাগ্য বদলে দেওয়ার জ্বালানি হতে পারে, আকাশ আজ তার জীবন্ত প্রমাণ।